হ্যাঁ, জনাব তারেক রহমান একটা মিটিং এই কথা বলছে কিনা? আমি তো চ্যালেঞ্জ দিলাম আপনাকে, একটা মিটিংয়েও বলেনি। জুলাই সনদের হাফ ভোটের পক্ষে একটা মিটিংয়েও বলেনি। তাহলে এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার মধ্যে সামনে, যদি একটা প্যারোলের দরখাস্ত কেউ দেখাতে পারে ওর পরিবারের পক্ষ থেকে বা কেউ, প্যারোলের দরখাস্ত যদি দেখাতে পারে, আমি ওর হয়ে মামলা করে দেব। আমি আমি নিজে এটা নিয়ে অ্যাসিওর হওয়ার জন্য আমি এটা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কথা বলছি। প্যারোলের কোনো অ্যাপ্লিকেশন দেয়নি। প্যারোলের যদি অ্যাপ্লিকেশন আপনি না করেন, স্বপ্রণোদিত হয়ে প্যারোল দেওয়ার কোনো ক্ষমতা নাই। রাদার কি করা হয়েছে, আপনি একটা জিনিস, আমি ওই জন্য বললাম যে আগে যে নৃশংসতা করা হয়েছে সেটা তো হাসিনার পতন হয়েছে। এই সরকার কি করলেন, সঙ্গে সঙ্গে ওর জামিনের ব্যবস্থা কি করলেন, রাষ্ট্রীয়ভাবে ওর জামিনের ব্যবস্থা কিন্তু পরের দিন করলেন। এখন আপনি একটা জিনিস বলেন, সাদ্দামের ওয়াইফ আত্মহত্যা করলেন, বাচ্চা মারা গেল, নিঃসন্দেহে এটা সবার জন্য কষ্টের ব্যাপার। রাজনৈতিক, এটা তো আর রাজনৈতিক হত্যাকাণ্ড না, বা তাকে কেউ হত্যাও করেনি, বা এটা জুডিশিয়াল কিলিংও না। কিন্তু সাদ্দামকে কি করা হলো, সাদ্দামকে জামিন দেওয়া হলো। এখন আপনি যেটা বলবেন যে প্যারোলে মুক্তি দেওয়ার কথাটা বললেন সব সামাজিক মাধ্যমে, এখন দরখাস্ত না করে আপনি এটাকে হাইলাইট করলেন কেন? সবাই তো এই কথাটাই বলা উচিত ছিল, যে তার উচিত ছিল প্যারোলে কি করা, দরখাস্ত করা, বা তার পরিবারের এখানে উচিত। কি রাষ্ট্রের কোনো ভূমিকা নাই, মানে সব পরিবার কি? অপরিচিত হয়ে আপনি প্যারোলের দরখাস্ত করতে পারেন না। আবার বলে দিচ্ছি, স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্র কারোর জন্য প্যারোলের দরখাস্ত করতে পারে না। প্যারোলের যে বিধান আছে, আপনাকে রাষ্ট্র কি করতে পারে দেখেন, রাষ্ট্র ডেড বডিগুলো কারাগার পর্যন্ত নিয়ে গেছে তাকে দেখানোর জন্য, দ্যাট ইজ রাষ্ট্র করতে পারে। রাষ্ট্র যতটুকু করা দরকার রাষ্ট্র ততটুকুই করছে, এবং যেটা ফেয়ার সবার জন্য এক সেটাই করছে। কিন্তু রাষ্ট্র কারো হয়ে প্যারোলের দরখাস্ত দিতে পারে না। সো প্যারোলের এই যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে টু ক্রিয়েট এ, আমি বলবো যে এই সাদ্দামের ইস্যুকে নিয়ে একটা সফট কর্নার তৈরি করতে চাওয়া হচ্ছে আওয়ামী লীগের জন্য, দ্যাট ইজ অলসো রং। আওয়ামী লীগ ইজ এটা আওয়ামী লীগ, কিন্তু ফ্যাসিস্ট ইজ আওয়ামী লীগের জন্য ফ্যাসিস্ট। সফট কর্নার কি তৈরি হচ্ছেই কিনা আসলে, আপনি মানে চেষ্টা করা সাদ্দামকে হচ্ছে। পরিচয় করা হচ্ছে কিনা, সাদ্দামকে একটা হুম, মানুষ হিসাবে আপনার বলতে হবে। সাদ্দাম হুম। ইজ এ ছাত্রলীগ নেতা, এই কথা বলাই যাবে না। সাদ্দাম একজন মানুষ, বাংলাদেশের সিটিজেন, হি হ্যাভ এ রাইটস। এবং তাই সেই রাইটসের জন্য তাকে কি করতে হবে, তাকে আইন যথাযথভাবে আইনের প্রয়োগ হচ্ছে কিনা সে বিষয়ে কথা বলেন। সো সাদ্দামের পরিচয়, সে ছাত্রলীগ কি ছাত্রলীগ না, সে না, সে বাংলাদেশের জন্মগ্রহণ করছে, বাংলাদেশের সিটিজেন, সে আইনের হকদার। এবং সে রুল অফ ল অনুযায়ী তার যা যা পাওয়া দরকার সেটা রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে কিনা আমরা সেটা দেখব। হুম। রাষ্ট্র কিন্তু এই যে ধরেন রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে কিনা, রাষ্ট্রের যে ভূমিকায় আমরা দেখি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের জন্য জামিন না পায়, এই জন্য খোদ আইন উপদেষ্টা বলছেন, খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ হলে মামলা আছে কিনা দেখার দরকার নাই, সাথে সাথে গ্রেপ্তার করবা, আইনগত ব্যবস্থা নিবা, না নিলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা পুলিশকে বলছেন। মানে রাষ্ট্রের হ্যাঁ, ভূমিকা কি এরকম হওয়া উচিত এই ছাত্রলীগ আওয়ামী আপনারও লীগের? আপনারও কিন্তু এই কথাটা বলা উচিত। কারণ জামিন দিয়ে দেখলেন যে অস্ত্র সহ ধরা পড়লো, সে জামিন পাইলো, সে জামিন পেয়ে পরক্ষণে এসে আমার হাদিকে হত্যা করলো, আমাদেরকে হত্যার হুমকি দিল। এই হচ্ছে আওয়ামী লীগ। আপনি তো দেশে নাই, দেশে থেকে এরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি কথা বলেন, কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা, দেখেন আপনাকে দুইটা পার্থক্য দেখেন। আপনার ইয়াতে ময়মনসিংহে, যেখানে একটা হিন্দু ছেলেকে, এটা নেককারজনক ঘটনা, যেভাবে মেরে ফেলে দেওয়া হলো, তার সব আসামিকে ধরা হলো। আর আওয়ামী লীগ হলে কি হচ্ছে, বর্ডার পার হয়ে চলে যাচ্ছে, এপারে সে গুলি করে দিয়ে পরের দিন চলে যাবে। সো আপনি তাদেরকে ভিতরে রাখলে বরং সেফ পুরা জাতি, আপনি তাকে বের হতে দিতে চাচ্ছেন কেন? আপনি কি চান আমার আপনার সবার যান মাল নিরাপদ না থাকুক, ইলেকশনটা না হোক? আওয়ামী লীগকে বাইরে থাকা মানে ইলেকশন নিরাপদ হুম। না। আওয়ামী লীগ বাইরে থাকা মানে এদেশের সমস্ত মানুষের জীবন বিপন্ন এটা কি হবে। আইনগতভাবে বলা যায়? আপনি রাষ্ট্রের কথা, আইনের কথা আর বলছেন। আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, আপনি নাৎসিজমকে বলতে পারেন না? আপনি আমাকে বলেন নাৎসিজমকে, আপনি যদি জার্মানে, তাহলে বলেন যে না, না। নাৎসিজম বা আপনি দ্বিতীয়। আইনের কথা বলছেন, আইনের মানুষ তো, তাই আমি আইনের কথাই আইনি বলতেছি, প্রশ্নটাই করছিলাম আইনের যে কথাই বলছি, শোনেন। যেহেতু হাদি হত্যাকাণ্ড আগে হয়েছে, অতএব কথাটা আওয়ামী লীগের শুনুন। কারো জামিন হওয়ার দরকার নাই বা না না না, আপনি আগে কথা শোনেন। হাদি হত্যাকারীকে তো আশ্রয় দিয়েছেন ইন্ডিয়াতে, সেটা নিয়ে কথা বলি না কেন আমরা? আমি তো একটু আগে বললাম জনাব তারেক অবশ্যই বলতে রহমান, হবে। হ্যাঁ হ্যাঁ, জনাব তারেক রহমান একটা মিটিং এই কথা বলছে কিনা? আমি তো চ্যালেঞ্জ দিলাম আপনাকে, একটা মিটিংয়েও বলেনি। জুলাই সনদের হাফ ভোটের পক্ষে একটা মিটিংয়েও বলেনি। তাহলে এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। আর একটা জিনিস আপনাকে বলি, জাপানের কনস্টিটিউশন তৈরি করে দিয়েছে হচ্ছে আমেরিকা। সেই কনস্টিটিউশন নাম হচ্ছে সোভা কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশন লেখা ছিল জাপান কোনোদিন তার নিজের মিলিটারি তৈরি করতে পারবে না। তো বলেন, এটা আইনের মধ্যে ছিল, ইন্টারন্যাশনাল ল। আজকেও আমরা একই কথা আমাদের দেশের জন্য, যে ফ্যাসিজম এদেশের সার্বভৌমত্বকে কি করে না, শ্রদ্ধা করে না,
এই যে সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, সে কি রাষ্ট্রদ্রোহী না? তাকে আপনি রাষ্ট্রে ছেড়ে দিবেন? আচ্ছা, তাহলে মানে আইনের দুই ভাগ, আওয়ামী লীগের জন্য এক ভাগ আর বাকিদের জন্য আরেক না রকম না, ভাগ। আওয়ামী লীগের জন্য এক ভাগ না, আওয়ামী লীগের জন্য এই ভাগ করতেছেন, এটাই হচ্ছে এটাই হচ্ছে জুডিশিয়ালি না না, ব্লাইন্ড। কিন্তু জুডিশিয়ারি সবার আপনি জন্য তো বললেন সমান। যে আওয়ামী লীগ ছাড়া পেলে এই কাজ করে, অতএব আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী যাবে লীগ না। মানে তো সন্ত্রাসী, দে আর টেরোরিস্ট। টেরোরিস্টের জন্য কি আইন শক্ত কঠোর হতে হবে না? বাংলাদেশের সমস্ত মানুষের জীবন নিরাপত্তার জন্য টেরোরিস্টের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না? এই তাহলে সরকার আসার পরে ইনফিনিটি জঙ্গি টেরোরিস্ট নেতারা অবশ্য অর্গানাইজেশন। ছাড়া পেয়ে গেছে, জঙ্গি হ্যাঁ, নেতারা অবশ্য ছাড়া পেয়ে গেছে এই সরকার আসার পরে, কারা অনেকেই জঙ্গি নেতা? জামিনে পেয়ে না, গেছে। এই যে আপনি যখন বাংলাদেশে ছিলেন, যে জঙ্গি নাটক তৈরি করছিলেন বাংলাদেশের থেকে আচ্ছা। মিডিয়ারা তৈরি করছিলেন না, কোরআন শরীফকে বলছিলেন জঙ্গি বই, সেগুলো কথা নিশ্চয় আমরা কেউ ভুলে যাইনি। যখন কোরআন তফসিরকে আপনারা সবাই বলছেন জঙ্গি আচ্ছা, বই, এখন বলে জঙ্গি নেতারা ছেড়ে ফেলে। কোথায় বাংলাদেশের জঙ্গি হয়েছে? মানে যতগুলো আনসারুল্লাহ কাজ বাংলা টিম নেতা শেষ করতে জসিমউদ্দিন দেন, রহমানি তারা শেষ তো করতে ছাড়া দেন, পেয়েছেন। আমাকে শেষ তারা করতে দেন, শেষ করতে দেন, লেট মি ফিনিশ। আমি তো ওই কোর্টের বান্দায় ঘুরছি। সবগুলো চার্জশিটে তো দেখা শেষ। কি পাওয়া গেছে? সবগুলো চার্জশিটে কি পাওয়া যায়? সবগুলো চার্জশিটে পাওয়া যায় ইসলামী বই হলে সেটা জঙ্গি নাটক হয়। বাংলাদেশে কোনোদিন জঙ্গি ছিল না, সমস্ত জঙ্গির এই নাটক। ইন্ডিয়া, আপনি মুখ ওরকম করলে হবে না বোন, আপনাকে মানে সত্য আমি, মানতে হবে। হ্যাঁ সত্য হ্যাঁ, মানতে শুনতে হবে। বাংলাদেশে একটা এক্সপ্রেশন মুসলমানদের দিতেই উপর হয়। এত এলার্জি কেন? হুম, মুসলমানদের উপর এলার্জি তো ইন্ডিয়ার থাকার কথা, আমাদের কেন? এই মিডিয়ার কেন? এখনো এই মিডিয়া তো জি চেঞ্জ হবে না? জি, অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য থ্যাংক ইউ। স্পষ্ট। বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না, এগুলো মানে নাটক। এটি আমরা আগে অবশ্য জানতাম, নাটকের অনেক কিছুই আমরা মঞ্চস্থ হতে দেখেছি, কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না, এই বক্তব্যটা আমরা একটু শুনলাম। আমি ডাক্তার জাহেদ আপনার কাছে আসলে পুরোটাই একটু শুনতে চাই। মানে সাদ্দামকে নিয়েও একটা প্রসঙ্গে যদি ছোট্ট করে আপনি বলতে চান, এটি আসলে ব্ল্যাকমেইলিং এর জায়গা তৈরি হচ্ছে কিনা, এবং বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না, এটা নিয়েও যদি একটু বলেন। আচ্ছা, সাদ্দাম প্রসঙ্গে একটা কথা একটু বলা দরকার। আমি আমি নিজেও ঘাটাঘাটি করে দেখলাম, তার পরিবার থেকে প্যারোলের অ্যাপ্লাই সম্ভবত ঠিকভাবে করা হয়নি বা করাই হয়নি হুম কিছু একটা সরকার একটা স্টেটমেন্ট আমি দেখেছি। কিন্তু আমি একটু অন্যভাবে দেখতে চাই। যেমন ধরুন, মানে আমরা একটা মানবিক মানবিক দেশ দেখতে চাই। সরকার তো নোটিফাইড হয়েছে, সরকার নোটিফাইড হয়েছে বলেই তার স্ত্রী সন্তানের ডেড বডি জেল ফটকে গেছে। সরকার যদি নোটিফাইড হয়, সরকারের কেউ যদি তাকে এই পথটা দেখিয়ে দিত ঠিক মতো, যে আপনি এটা করলে কিন্তু ওর একটা মুক্তি হতে পারে, তিনি আপনার যেতে পারেন এবং উনি আপনাদের তার নিজের স্ত্রী সন্তানের জানাজা পড়তে পারেন। এই যে সরকার এটা ছাত্রলীগের সাথে যদি আমরা করতাম আরো বেশি ভালো হতো। কারণ হচ্ছে, আমি যখন ইনসাফ দেখাই আমার এমন একজনের সাথে যার সাথে আমি ভীষণ রকম ক্ল্যাশে ছিলাম, আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, ছাত্রলীগের কোন কমিটিতে থাকা যে কোনো একজন নেতা ক্রিমিনাল। সে কোনো না কোনো রকম মানে ক্রাইমের সাথে জড়িত ছিল। উনি একজন উপজেলার ছাত্রলীগের হুম প্রেসিডেন্ট ছিলেন, আমি মোটামুটি চোখ বন্ধ করে বলতে পারি। কিন্তু আবার আদালত তো সেটা দেখবেন, আদালত প্রমাণ করবে, এটা আমার পারসেপশনের কথা বলছি। কিন্তু আমি তারপরেও বলছি, তার এই জিনিসটাকে এইভাবে ডিল করা যেতে পারতো। তার পরিবারকে দিয়ে এই জিনিসটা দেখিয়ে দেয়া যে আপনি এটাকে এভাবে করেন, তাহলে আমরা এই ব্যবস্থাটা করতে পারি। উনি তো ওনার সন্তান স্ত্রীকে তো দেখতে চেয়েছেন, এমন না যে উনি ওদেরকে দেখবেন না। যদি তাই হয় তাহলে মুক্তিটা হলে সুন্দর হতো। এবং এটাকে কেন্দ্র করে কেউ কেউ যখন এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেটাকে আটকানো যেত। আমি আবারও বলছি, আমরা শেখ হাসিনাকে সবচেয়ে বড় শাস্তি দিতে পারবো যদি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। এটা হলো সবচেয়ে জরুরি কথা। জামিন প্রসঙ্গে একটু আসি। সেটা হচ্ছে, জামিনের ইনফ্যাক্ট জামিনের শর্তের মধ্যে এটাও থাকে যে কোনো একজনকে যে অভিযোগে নেওয়া হয়েছে, আপনারা দুজনই আইনজীবী এখানে, আপনারা হচ্ছে এটা ভালো জানেন, যে ছেড়ে যদি দেয়া হয়, তার যদি জামিন হয়, তিনি একই ধরনের অপরাধ আবার করতে পারেন কিনা, তিনি সাক্ষীদের জন্য হুমকি হবেন কিনা, ইত্যাদি ইত্যাদি। এই বিবেচনাগুলো আদালতে নেওয়া উচিত। সত্যিকার অর্থে এটা দৃষ্টিকটু ছিল যখন আইন উপদেষ্টা এই কথাগুলো বলেছেন। এটা আসলে দৃষ্টিকটু হয়েছে, কারণ আমরা সেপারেশন অফ জুডিশিয়ারির কথা দীর্ঘদিন থেকে বলেছি, এটা এখন ফরমালি হয়েছে। লোয়ার জুডিশিয়ারি কিভাবে সরকারের নিয়ন্ত্রণে তো সাংবিধানিক ভাবেই ছিল আর্টিকেল 116 অনুযায়ী। তো সেগুলো যখন থেকে থাকে, আইন উপদেষ্টার এই কথা বলা আসলে আমার কাছে মনে হয় না সঠিক হয়েছে। উনি আবার কেন বলেছেন আমি সেটাও বলতে পারি। যত জামিন হচ্ছিল, যখনই জামিন হচ্ছিল, সবকিছুর জন্য সবাই আবার আইন উপদেষ্টাকে দায়ী করছিলেন। হুম সবকিছু এটা এটা তো ওনার মিনিস্ট্রি, যেটা ওনার মিনিস্ট্রি না, মানে হোম মিনিস্ট্রি থেকে শুরু করে সবকিছু তাকে টু সাম এক্সটেন্ট দায়ী করা হয়েছে সমানে। তো এই ঘটনার কারণে তিনি হয়তো এটা বলেছেন। তবে আমি এটা মনে করি যে একেবারে অ্যাবসলিউট ভাবে জামিন দেওয়া যাবে না, সেটাও হতে পারে না। আবার জামিন দেওয়ার ক্ষেত্রে খানিকটা সতর্ক থাকা দরকার আছে, এটা আমিও মনে করি। কারণ হাদির ঘটনায় যেটা আমরা দেখলাম, এই প্রবণতা থাকতে পারে। বা অনেকে জামিনের ক্ষেত্রে এটাও একটা বড় কারণ যে আসামি পালিয়ে যেতে পারে, সেটাও যদি ঘটে, সেই সন্দেহ যদি থাকে,
যদি জানি যে সেটা জামিন ডিনাই করা হতে পারে। জঙ্গিবাদ নিয়ে একটু বলি, আসলে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হয়েছে এটা, আওয়ামী লীগ এমন পরিস্থিতি তৈরি করেছে যে আওয়ামী লীগের কারণে ওই যে ইংরেজিতে ডেরোগেশন বলে, মানে একটা শব্দ যা এটাকে এমন জায়গায় আপনি নিয়ে গেছেন যে এটা এখন একটা গালির মতো বা মিথ্যা শোনায়, যেমন মুক্তিযুদ্ধের চেতনা। হুম ও তার মতো করে এটাকে এমন ভাবে ব্যবহার করতে গেছে, মুক্তিযুদ্ধ শব্দটাকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সে তার মতো করে এমন ভাবে করতে গেছে যে এটা ডেরোগেটরি হয়ে গেছে, এটা এখন নেগেটিভ কনোটেশন নেয়। কিন্তু তাই বলে কি মুক্তিযুদ্ধের চেতনা বা ওই সময় আমরা যখন এতগুলো মানুষ যুদ্ধে নেমে গেল, ওর মাথায় কি কিছু ছিল না? এটা আওয়ামী লীগ যেটা বলে সেটা না হুম হতে হুম পারে, কিন্তু কিছু তো ছিল। সো ওইভাবে একই রকম জঙ্গি, আওয়ামী লীগ কিন্তু জঙ্গি নাটক অসংখ্যবার করেছে, এটা আমি হুম বিশ্বাস করি। আওয়ামী লীগ তার ক্ষমতায় থাকাকে, অবৈধ ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য জঙ্গি নাটককে হুম কার্ড হিসেবে ব্যবহার করে, তার একটা প্রমাণ হুম আছে, এটা হাসানুল্লাহ ইন্টারেস্টিং। কিনুর বক্তব্যে, হ্যাঁ হ্যাঁ না শুধু শুনেছি, সেটাও না, জঙ্গি আরো কার্ড আরো খেলে দেব। না, আরো ভালো বক্তব্য আছে। শহীদুল হক, ইফ আই এম নট রং, এক্স আইজিপি, একটা বই লিখেছেন। সেই বইতে তিনি লিখছেন, উনি ওই যে আহ, কোন একটা জায়গায় এরকম জঙ্গি সন্দেহে বাড়ি ঘিরে রেখে মানে কয়েকজনকে হত্যা করা হয়েছে। প্রাইম মিনিস্টারের সাথে দেখা হওয়ার পর নাকি প্রাইম মিনিস্টার তাকে বলছে, নাটকটা আমার বাড়ির এত কাছে না করলেও পারতে না। হুবহু এই কথা তিনি তার বইতে লিখেছেন, শেখ হাসিনার সময়কার একজন আইজিপি শহীদুল হক। আমি কি করতে চেয়েছিল, ও তো নির্বাচন করছে না, 14-এর আগে আগে এই ঘটনাটা ঘটেছে মনে রাখবে, এরপর এটা কন্টিনিউ করেছে। সে এই জঙ্গি আছে, হঠাৎ আমরা দেখতাম একটা বাড়ি ঘিরে রেখেছে অমুক জেলায় তমুক জেলায়, এগুলো আমরা ওই সময়গুলোতে খুব দেখতাম। হুম তো উদ্দেশ্য ছিল এটা দেখানো, দেশের ডোমেস্টিক যে মানুষ আছে, দেশের একটু যারা এসব ব্যাপারে একটু ভীত থাকেন, তাকে ভয় দেখানো, দেখো বাংলাদেশ কিন্তু জঙ্গিতে ভরে গেল। আবার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সে দেখাতে চেয়েছে, বিশেষ করে এই ন্যারেটিভটা ভারত নিয়ে আবার বিভিন্ন জায়গায় সেল করেছে, দেখো শেখ হাসিনাকে যেভাবে হোক ক্ষমতায় রাখতে হবে, কারণ শেখ হাসিনা যদি না থাকে, যে দেখো জঙ্গি কিন্তু মাথা চাড়া দিচ্ছে, অলরেডি দেওয়ার চেষ্টা করছে, এটা অনেক কিছু হয়ে যাবে। তো শেখ হাসিনা জঙ্গিবাদ এগুলোকে খুবই বাজেভাবে ব্যবহার করার কারণে এটা ডেরোগেটরি কিন্তু হয়ে শেখ গেছে। হাসিনার আগেও তো, তার আগেও বিএনপি যখন ছিল তখনও একসাথে 64 জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটা, একদম মানে এই একদম ঘটনাগুলো তো ঘটেছে। হুম না, বলেন। ঘটেছে না, আমি শেখ হাসিনার সময়ের কথাই আসছি। সো উনি এটাকে খুব বাজেভাবে ব্যবহার করছেন বলে ডেরোগেটরি হচ্ছে, এটা একই রকম। তার মানে কি বাংলাদেশে আসলে এই ধরনের প্রবণতা নেই? উত্তর হচ্ছে এই ধরনের প্রবণতা আছে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, জঙ্গিবাদ ছড়িয়ে রাখি। ঢাকা শহরে একটা সংগঠনের পোস্টার আপনি পাবেন, কমলা কালো রঙের পোস্টার, হিজবুত তাহরীর। ওই পোস্টার আপনি যদি পড়েন, তারা নিজেরা কি বলছেন, তাদের আহ্বান কি, তারা কিভাবে এই দেশে কি করতে চায়, খুব ক্লিয়ার জিনিসপত্র আছে। এখন এটাকে আপনি জঙ্গিবাদ বলবেন না ইসলামিক এক্সট্রিমিজম বলবেন, এটা পরিভাষাগত ব্যাপার। কিন্তু এই এক্সট্রিমিস্ট চিন্তা বাংলাদেশে, এক্সট্রিমিস্ট চিন্তার মাধ্যমে ক্ষমতা দখল হুম করার পরিকল্পনা বাংলাদেশে যথেষ্ট পরিমাণেই আছে। আবারও বলছি, এটা যতটুকু আছে, এটা আবার শেখ হাসিনা এটাকে ডিস্টর্ট করে ব্যবহার করেছে। সে কারণে দেখবেন আমাদের এই গণ অভ্যুত্থানকেও ইন্ডিয়া এক্সট্রিমিস্টদের একটা অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা করেছে। মুজিবের মূর্তি ভাঙাকে বলছে যেহেতু ইসলামিক এক্সট্রিমিস্টরা করেছে, ওরা সব মূর্তি ভাঙছে। আমরা নিজেও এই প্রশ্ন আমি অনেক মিডিয়ার সাথে, ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে ফেস করেছি, এগুলো ঢাকা করে দেখো আরো প্রচুর কালচার হুম আছে, এটা মুজিব বলে শেখ হাসিনার সিম্বল বলে তারা ভাঙছে। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রবণতা ছিল, এই প্রবণতা আছে। তবে এটাকে যেভাবে পোট্রে করা হয়েছে শেখ হাসিনার সময় আমাদের কাছে, এটা এই ইন্টেন্সিটিতে বা এভাবে নেই। জি, মানে দুরকম বক্তব্য। ব্যারিস্টার শারীক কবির বলছেন জঙ্গিবাদ নেই, আপনি বলছেন আছে, তবে যেভাবে পোট্রে করা হয়েছিল সেভাবে নেই। আচ্ছা, কিন্তু সেটি আমার যেহেতু আজকের আলোচনার বিষয় না, এটি নিয়ে কথা বলে আসলে অনেক সারা অনুষ্ঠান জুড়ে তো বটে, সারাদিন জুড়েও কথা বলা যাবে। আমি একটু প্রচারণার আরো বিষয় নিয়ে কথা বলতে চাই। ব্যারিস্টার শারীক কবির, আপনিও যেহেতু প্রচারণায় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন জামাতের পক্ষে, আপনার কিছু বক্তব্য ওই যে মানে প্রোগ্রামের শুরুতেই যেটি ডাক্তার জাহিদ বলছেন ভাইরাল হয়েছে, সেগুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি বলছেন জান্নাতে যেতে চাইলে জামাত করতে হবে, এর মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই। আহ, অন্য দল যারা করবে বা অন্য দলে যারা ভোট দেবে তারা কেউ জান্নাতে যাবেন না? অবশ্যই যাবেন। তাহলে জান্নাত যাওয়ার দ্বিতীয় কোনো মানে কি? অপশন নাই বলছেন যে আপনি। কথাটা শোনেন, ওই যে ওই জন্য আপনাকে একটা গল্প শুনে দিই। আমি বোধহয় গত সপ্তাহে একটা বক্তব্য দিচ্ছি, দ্যাট ওয়াজ অলসো ভাইরাল। সেখানে হুম আমি হুম বলছি ওটা জান্নাত নিয়েও যার শুনলাম। মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং যারা ইসলাম কায়েম করতে চায়, একজন মুসলমান হিসাবে ইসলাম কায়েম করা এবং হুম রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করা, এটা আমাদের জন্য একটা ওয়াজিব। এবং সেই কারণে আপনি আপনার জায়গায় যখন দেখবেন যদি অন্য কোনো দল না থাকে, তাহলে আপনি কি করবেন, যে যেটাতে, যেমন আমি বলছি ওখানে আরো ভালো করে বলছি, যে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে 3টা কোশ্চেন জিজ্ঞেস করবে। তার মধ্যে উদাহরণ দিয়ে বলছি, মান দিনুকা, দিন কায়েমের জন্য তুমি কি করছো, মানে ইসলাম কায়েমের জন্য তুমি পৃথিবীতে কি করছো।
আমি বললাম যে আমার তো কিছুই করার ছিল না, খালি আমার এলাকায় জামাতে ইসলাম ছাড়া আর কেউ কি চায়নি, ইসলাম কায়েম করতে চায়নি, সেজন্য আমি দাঁড়িপাল্লাতে ভোট দিছি। এতটুকুনি হবে হয়তো আমার উত্তর, এবং এই উত্তরে যদি আল্লাহ সন্তুষ্ট হয় আমাকে জান্নাত দিলেও দিতে পারে। প্রথম কথাটা হলো যে এইটাই ন্যারেটিভটাকে আর ভাবে দেখার কিছু নাই। যেমন দুইটা মানুষ দুই রকম ভাবে আছে, যেমন আমি আর জাহিদ ভাই, দুজনের আইডিওলজি দুই রকম হতে পারে। যেমন জাহিদ ভাইয়ের আইডিওলজি হতে পারে যে কি একটা মানে ধর্ম নিরপেক্ষ একটা সেকুলার বা মিডিল ভাগের একটা রাষ্ট্র হতে পারে। আমি খালি জাহিদ ভাই বলতেছি না, এরকম হতে পারে। হুম হুম তার তার আইডিওলজি না, ধরেন অন্য একটা ABCD। আমার আইডিওলজিটা হচ্ছে আমি জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই, এবং এই দেখতে চাওয়ার জন্য আমি এমন একটা দলকে ভোট দিতে চাই যে দলটা আসলেই ইসলাম কায়েম করতে চায়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চাই। সেজন্য আমি বরাবর বলছি, আজও বলতেছি, আগামীও বলতেছি, কারণ কিন্তু এইটা আপনার দল তো বলছে সেটা চায় না, মানে তারা করবে না বলছেন। আচ্ছা, আমার আবার শেষ করে দিই এই কথাটা। তাহলে আমি সেই জন্য জামাতে ইসলামের কথা বলি, এবং বলি যে এটা আমার দায়িত্ব, এবং এটা করলে যদি আল্লাহ খুশি আমাকে জান্নাত দেয় দিবে, আল্লাহ খুশি হয়ে যদি দেয় দিবে। এবার আপনি বলছেন আপনার দল, আমার দল না। আমি জামাত ইসলাম সমর্থন করি, আবার ভালো করি, যেগুলো যা যা বক্তব্য দিই সব আমার নিজের। আমি জামাত ইসলামের মুখপত্র না। জামাতে ইসলাম কখনো বলেনি আজ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে না, মদিনা সনদের বাইরে যে দেশ পরিচালনা করবে, এরকম কোনো কথা এখন পর্যন্ত জামাত ইসলাম বলেনি। যেদিন হুম। বলবে সেদিন থেকে আমি আর জামাতকে সমর্থন না, করব বলেছে তো, বলেছে যে না। আমাদের এই আমিরকে আপনি একজন আপনি খ্রিস্টান নারী একটা প্রশ্ন দেখান। করেছিলেন। হ্যাঁ, না আমি না, আপনি দেখাচ্ছি। সেদিনই আমিরে জামাত সুন্দর করে বলেছে সমস্ত জনসভায় যে কি হুম মদিনা সনদের উপর ভিত্তি করে কোরআন এবং সুন্নাহর আলোকেই জামাত ইসলাম পরিচালিত হবে, এবং যে 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 মার্কাটা এই দাঁড়িপাল্লা, এটা কিন্তু জামাতের মার্কাটা, এটা ইনসাফের প্রতীক। এই ইনসাফের প্রতীক সবার, আমার আপনার সবার জন্য সমান। এখন আমরা প্রতিটা দলের একটা আইডিওলজি থাকে, এবং আইডিওলজির উপরে মানুষ ভোট দেয়। সো জামাত ইসলামকে পছন্দ করার পিছনে আমার মূল আইডিওলজিটা হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়। জি। কিন্তু জামাতের আমির একজন খ্রিস্টান নারীর প্রশ্নের উত্তরে বলেছেন যে শরিয়া কায়েম করার পরিকল্পনা তার নাই, মানে। এইখানে বোন একটু শুনে হুম নেন, শরিয়া হচ্ছে ওয়ান কম্পোনেন্ট অফ ইসলামিক স্টেট। হুম শরিয়া মানেই পুরা ইসলামিক স্টেট না, কিন্তু ইসলামের একটা কম্পোনেন্ট হচ্ছে শরিয়া। সো আপনাকে যেটা বলছে, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কিন্তু একবারে নাজিল হয়নি। মুসা আলাহিসাল্লামের কাছে কিন্তু বই আকারে আসছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পার্ট বাই পার্ট আসছে। ঠিক সেরকম আল্লাহ তো প্রথম দিনে মদিনায় নিয়ে যেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিতে পারতেন। 13 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর যখন মদিনায় গেলেন, তারপর সেখানে আস্তে আস্তে কিন্তু গ্র্যাজুয়ালি ইসলাম কায়েম হয়েছে। ঠিক বাংলাদেশে আমরা ক্ষমতায় যদি ইনশাল্লাহ জামাত ইসলাম যায়, তাহলে সেটা আমির জামাত বলেই দিচ্ছে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হবে। আপনি কালকেই সবকিছু করতে পারবেন না। এখন এই যে আর একটা ন্যারেটিভ ভুল আসতেছে, সেটা হচ্ছে ইসলামটা হতে হবে আমার কালচারের মতো করে, হুম। বাংলাদেশের মতো করে। আল্লাহ তো বলেননি যে অমুক দেশকে ফলো করে তুমি ইসলাম কায়েম করো, এরকম তো কোনো কথা কোরআনে নেই। সো কোরআন যেটা বলছে যে মানুষের জন্য একটা কল্যাণকর ইনসাফমূলক রাষ্ট্র ব্যবস্থা, এই ইনসাফটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। ইনসাফ শব্দটাই হচ্ছে ইটসেলফ ইনসাইড হুম। দ্য। সো এটাকে বাইরে নিয়ে যাওয়ার কিছু নেই। এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমির জামাত কি বলছে আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই। আর ইনসাফ ওয়েলফেয়ার ভিত্তিক সমাজ ব্যবস্থাই হচ্ছে ইসলামের হচ্ছে মূল গোড়ার পথ। তাহলে তাহলে মানে ওই যে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় তো শরিয়া, তো সেটি কেন, না মানে না না, সেটির দিকে আপনি খালি কোরআন হুম আর সুন্নাহর ভিত্তিতে পরিচালনা করার নামই শরিয়া না। হুম। এই জায়গায় হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে, শরিয়াটা মানে কি আর কোরআন সুন্নাহর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে মানে শরিয়ার আপনারা যে ভাগ। বলছেন যে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান, সেটি কোরআন সুন্নাহর ভিত্তিতে না? অবশ্যই। তো কোরআন তাহলে সুন্নাহর ভিত্তিতে হলে সেটা শরিয়া না। শরিয়া হচ্ছে একটা আইন। যেমন আপনাকে বলি, সাম্য আছে, ঐক্য হুম, আছে, তার সবকিছু মূল উৎস কি? শরিয়া আইনের মূল উৎস কি? কোরআন এবং সুন্নাহ। এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছিলাম। জি। আমি ডাক্তার জাহিদ আপনার কাছ থেকেও একটু এটি, মানে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই যে আহ, মানে এই মন্তব্যগুলোর ইম্প্যাক্ট কেমন বলে মনে হয়, বা এর প্রভাব কেমন মনে হয়? আমরা আসলে শরিয়া আইন এর দিকে যাবে না জামাত, এটি এই অবস্থানের কথা বলেছেন জামাতের আমির, এবং তার প্রেক্ষিতে কিন্তু একটা প্রতিক্রিয়াও, তার এতদিন যার যার সাথে আসলে জোট হচ্ছিল বলে আমরা ভাবছিলাম, পরবর্তীতে হলো না, ইসলামী আন্দোলন, তারা বলছেন যে আহ, যেহেতু জামাত শরিয়ার আইনের দিকে যাবে না, তাদের সাথে এক এক ভোটের বাক্স হবার কোনো কারণ নেই, কখনো হলে তখন আবার নতুন করে চিন্তা করা যাবে। এটা ঠিক না। সিট দিলেই ও তখন সুন্দর বলে দিত, এটা জাহিদ ভাই বলে দিছে, আমার কথা না। জাহিদ ভাই বলছে সিট দিলে তখন আর এসব থাকতো না। আর জাহিদ ভাই বলেন। মানে সিট দিলেই সব ঠিক হয়ে যায়, সিট সিট দিলে না সব, দিলেই। এটা জাহিদ ভাই কথা, আমার না, জাহিদ ভাই বলুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
আমি আমি একটা সাথে এভাবে বলেছি, এটা ট্রু। কিন্তু এখন তারা এই দাবি করছেন, এটাও ফ্যাক্ট। এখন আমি ওইটা সরিয়ে রেখে বলি, ইনফ্যাক্ট তাকে ওইটা ইসলামী আন্দোলনকে রেফার করে নিয়ে আসতে হবে তা না। ইনফ্যাক্ট আমি একটা কলাম লিখেছি গতকাল প্রথম আলোতে, সেখানে আমি আসলে এই জামাতের এই অবস্থানটার কারণ খোঁজার চেষ্টা করেছি। হুম। মানে এটাকে ওই যে ইন্টারন্যাশনাল যে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটির মতো একটা ব্যাপার, সেটা হলো যে আপনি আসলে স্পষ্ট করছেন না। মানে আপনি কোরআন সুন্নাহকে নিয়ে কাজ করবেন বলছেন, আপনি আবার শরিয়ার কথা করবেন না, তাও কি সরাসরি বলছেন না। তো মানে উনি, আমরা জামাতের শরিয়া সম্পর্কে অবস্থান টপ জায়গা থেকে অন্তত দুটো ক্ষেত্রে আমি পেয়েছি। একটা হলো আপনি যেটাকে রেফার করছেন, একজন খ্রিস্টান নারী নেত্রী তাকে বলেছেন, উনি এসে ব্রিফিং এর সময় বলেছেন। আরেকটা আমি পেয়েছি, সেটা হলো বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল, সেখানে শ্রীরাধা দত্ত জনাব তাহেরকে রেফার করে বলছেন, তিনি জানতে চেয়েছিলেন শরিয়া কায়েমের কথা, তখন তিনি না বলেছেন। মানে ব্যাপারটা এখন এইরকম দাঁড়ালো, ইভেন সাজিয়ার ভাই যেটা বলছেন যে শরিয়া সহ পূর্ণাঙ্গ ইসলামী ব্যবস্থা জামাত কায়েম করতে চায়, যদি সেটা হয়, আমরা ওই বক্তব্যটাও আসলে ওভাবে পাইনি। একটা জিনিস মনে রাখতে হবে, জামাত যখন আমাদের এক্সিস্টিং স্টেটের যে স্ট্রাকচার তার বাইরে থেকে, আমাদের একটু বলে রাখা ভালো, আমাদের বেশ কিছু আমাদের ফ্যামিলি ল গুলো এখনো ধর্মভিত্তিক, তো ইসলামের নিয়ম অনুযায়ী আমাদের পারিবারিক আইনগুলো হচ্ছে। এর বাইরেও আসলে ইসলামের আরো আইনের অনেকগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো যদি হয়, তার মানে আমরা একটা নতুন স্ট্রাকচারে ঢুকতে যাচ্ছি, যদি সেটা তারা কার্যকর করেন, সেই রূপরেখাটা আমি দেখতে চাই। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি, অফিসিয়াল তারা বলবেন। মানে আমি খুব বেগ কিছু বক্তব্য শুনি, আমরা ধাপে ধাপে করব, আমরা করব এখন না। আচ্ছা, ধাপে ধাপে যদি হয়, আপনি আমাকে এই যে তারা পলিসি দেখালেন না, ইকোনমিতে কি পলিসি করবে বা কোথায় কি কি করবেন, সেটা নিয়ে কয়েকদিন আগে পলিসি তারা ব্রিফ করেছেন সবার সামনে। একইভাবে এই জায়গায় তারা একটা ক্লিয়ার পলিসি দেবেন, আমি যদি এবার ক্ষমতায় যাই, আমি এটা এটা করব, এক্সিস্টিং আইনের এই জিনিসগুলো পরিবর্তন করব কোরআন সুন্নাহর আলোকে, এই 5 বছরে এটা করব, আমি পরের 5 বছরে এটা করব। এটা আমি দেখতে চাই, কারণ আমি প্রায় যেটা বলার চেষ্টা করছি, কলমেও বলছি, ভোটারদেরকে ইনফর্মড ডিসিশন নিতে হবে। একটা কথা মনে রাখা দরকার, জামায়াতে ইসলামী অন্য মধ্যপন্থী দলগুলোর চাইতে একটা জায়গায় ভীষণ আলাদা। কারণ হচ্ছে জামায়াতে ইসলামী ইসলামের আলাপ আনেন, এবং জামাতে ইসলামীর যে কনস্টিটিউশন, আমি পড়ে খুব অবাক হয়েছি যে এটার মধ্যে প্রত্যেকটা জায়গায় খুব স্পষ্টভাবে যথেষ্ট পরিমাণে ইসলাম আছে। তার মধ্যে রুকন হওয়ার শর্তের মধ্যে আছে, আমির হওয়ার শর্তে, রুকনের শপথে, আমিরের কর্তব্যে, সব জায়গায়, এমনকি শুরুর যে প্রিয়াম্বলটাও সম্পূর্ণরূপে সেই রকম। ফলে যে কথাটা বলছিলাম, জামাতে ইসলামীকে তাহলে জনগণের সামনে এটা বোঝাতে হবে, আমি শুধুমাত্র একটা দল যে ওয়েলফেয়ার করতে চাইছি তা না, আমি রাষ্ট্রটার এই ধরনের একটা পরিবর্তন আনতে চাইছি। ইভেন আমি একটা উদাহরণ দিই, আজকে একটা জিনিস বেরোলো যেটা তাদের কনস্টিটিউশনে ছিল না, ছোট্ট একটা ক্লিপ অলরেডি এসছে, যেটা পরবর্তীতে পূর্ণাঙ্গ সাক্ষাৎকার হিসেবে এসছে আমার দেখার, ক্লিপটাতে আমি দেখেছি জামাতের আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে কোনোদিন জামাতের চিফ আমির একজন নারী হবেন না। মজাটা দেখেন, আমি এর সাথে সাথে এরপর ওনাদের কনস্টিটিউশনটা দেখার চেষ্টা করলাম, আমির হওয়ার জন্য পুরুষ হতে হবে এই কথাটা আমার লেখা নাই। হুম। উনি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যেটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ সবাইকে আলাদা আলাদা এন্টিটি হিসেবে বানিয়েছে, সুতরাং কোনো দিন কোনো নারী জামাতের আমির হবেন না। তো তাই লিখে দেওয়া উচিত ছিল, আমি মনে করি যে আমাদের কনস্টিটিউশনে যে শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে তাকে অবশ্যই পুরুষ হতে হবে, না লিখে তিনি অন্যান্য জামাত হওয়ার, আমির হওয়ার কি কি যোগ্যতা সেগুলো লিখেছেন। তো জামাতের পরতে পরতে এই ধরনের অস্পষ্টতা, দ্বিচারিতা দেখছি আমি। কারণ হলো, জামাত যেহেতু দীর্ঘদিন আল্লাহর আইন চাই কথাটা বলতো, এখন এই স্লোগান এটা বলেন না, আমরা ছোটবেলায় বেড়ে উঠেছি জামাত বা শিবিরের এই স্লোগান শুনে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমি চিটাগংয়ে যে কলেজে পড়াশোনা করেছি ওগুলো শিবির নিয়ন্ত্রিত কলেজ ছিল, সুতরাং আমি শিবিরকে খুব কাছ থেকে দেখেছি। তো এখন তারা যখন আল্লাহর আইন চাই বলে দীর্ঘদিন কাজ করেছেন, তাতে যেটা হয়েছে, একটা অংশের ভোটার আছেন তারা জামাতকে ভোট দিতে চান তারা ইসলামী আইন বা শরিয়া কায়েম করার জন্য, তাকেও তারা একরকম খুশি রাখতে চান, তারা মিড টু লোয়ার লেভেলে এই কথাগুলো বলেন। আবার আপনি শরিয়া কায়েম করবেন এই ধরনের আলাপ যদি সরাসরি সামনে আনেন, তাতে সমস্যা ধরে যায়, যেটা দেশের অভ্যন্তরেও অনেকে সেটা পছন্দ করবে না, সেটা ভোট দিতে চাইবে না। আবার ইন্টারন্যাশনালি আপনি প্রবলেমে পড়তে পারেন, সেটাও খুব জরুরি ব্যাপার। আমরা খেয়াল করেছি কিছুদিন আগে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে, যেখানে একটা লিগ কনভারসেশনের মধ্যে এই প্রশ্ন সম্ভবত করা হয়েছিল ডিপ্লোম্যাটকে, ডিপ্লোম্যাট হয়ে বলছে আমরা 100% ট্যারিফ বসিয়ে দেবো বাংলাদেশের গার্মেন্টের উপরে। তো এই যে ব্যাকল্যাশ আছে, এই ব্যাকল্যাশ গুলোর ভয়ে আবার তারা এটাকে খুব টপ লেভেল থেকেও বলছে না। এটা জামাতের একেবারেই একটা রাজনৈতিক কৌশল। যেটা আমার বক্তব্য হচ্ছে, যে জামাত সত্যকে শাসন চায় তার এই অস্পষ্টতা গুলো
খুবই বাজে দেখায়। তাদের উচিত মানুষকে স্পষ্টভাবে বলা, ওই যে বললাম আপনি ধাপে ধাপে করবেন, এই ধাপে ধাপে করবেন এই কথাটা শাহরিয়ার ভাইয়ের মুখে যেমন শুনছি, আর দু একজন এমপি ইলেকশন করছেন টকশোতে, আমি তাদের কাছেও শুনেছি, কিন্তু এই কথাগুলো তো আমি যে আমাদের পলিসি হিসাবে আমার সামনে আসা দেখতে চাই।